নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ, মন্তব্য মাহদি আমিনের। ফ্যাসিবাদে ভেঙে পড়া রাষ্ট্র পুনর্গঠনের চেষ্টায় সরকার। আইনি লড়াইয়ে দেশে ফেরানো হবে হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর। হত্যা মামলায় কাদের সহ 7 জনের সর্বোচ্চ শাস্তির আবেদন। চলতি অর্থ বছরে 5টি স্থানীয় সরকার নির্বাচন, নবায়নযোগ্য জ্বালানি কার্যকরে অর্থ বরাদ্দ দেবে সরকার, জানালেন প্রতিমন্ত্রী। 5টি নির্বাচন করবার জন্য সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা এবং ইউনিয়ন পরিষদের জন্য টাকা রাখা আছে। ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, ভোগান্তিতে শিক্ষার্থী ও কর্মজীবীরা, দ্রুত সমাধান চান স্থানীয়রা। অনেকগুলো পানি গলছে এখানে, মানে একটু বৃষ্টি হলে পানি ঢুকে যায়। এটা হলো সব বাজারের অবস্থা। দীর্ঘদিন যাবত তো দেখতেছি আপনার খালের কাজ চলতেছে, নালার কাজ চলতেছে, মেয়রের পর মেয়র আসতেছে চট্টগ্রাম, তো আসলে কোনো কাজই হচ্ছে না মনে হচ্ছে। এবং ইউক্রেনে ভারতীয় ধনকুবেরের ইস্পাত কারখানায় রুশ হামলা, নিহত 2, আহত 14। কিয়েভের পাল্টা আঘাতে রাশিয়ার 7 জনের প্রাণহানি। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বলেন, জনগণের বিশ্বাস, আস্থা ও জবাবদিহিতা নিশ্চিতের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে বিএনপি সরকার। দুপুরে বিএনপি সরকারের 6 মাস পূর্তিতে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনী ইশতেহারকে ধারণ করে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে সরকার। ধ্বংসস্তূপ থেকে দেশকে ঘুরে দাঁড় করানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আমাদের নির্বাচিত সরকারের সময় নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে। আমরা স্বাধীন, সার্বভৌম, মর্যাদাবান রাষ্ট্র হিসেবে কিভাবে এগিয়ে চলেছি তার একটা বহিঃপ্রকাশ আমরা দেখেছি, যখন কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে একটি বিশেষ কারণে জোরালো ভাষায় ক্ষুব্ধ প্রতিবাদ করা হয়েছে। ধ্বংসস্তূপের এই পর্বটিকে আমাদের নতুন পরিকল্পনার কর্মসূচি গ্রহণ করার পর্বে নেওয়ার যে কঠিন পর্বটা, সেটিকে আপনারা মাথায় রাখবেন। আমি কেবলমাত্র বিনীতভাবে এটুকুই স্মরণ করিয়ে রাখছি, গণতন্ত্রে তো আলোচনার কোনো বিকল্প নাই, সংসদে হোক সংসদের বাইরে হোক। কাজে আমরা মনে করি এই নিয়ে কোনো দ্বন্দ্ব বিসম্বাদের কিছু নাই। সামাজিক সুরক্ষা থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন, সেখান থেকে শুরু করে কি শিক্ষা, কি স্বাস্থ্য, প্রত্যেকটি ক্ষেত্রে তিনি তার যে প্রতিশ্রুতিগুলো সেটা রক্ষার তিনি চেষ্টা করে যাচ্ছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোন স্ট্যাটাসে ভারতে আছে তা জানে না বাংলাদেশ। আইনি প্রক্রিয়ায় তাকে দেশে ফেরানো হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সকালে ট্রাইব্যুনালে এসব কথা বলেন তিনি। এদিকে জুলাই আন্দোলনের হত্যা মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে। তাদের সর্বোচ্চ শাস্তি চায় প্রসিকিউশন। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার প্রক্রিয়া দণ্ডপ্রাপ্ত। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ দেয়া হচ্ছে। সকালে ট্রাইব্যুনালে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। ইতিমধ্যে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে তারা আবেদন করেছে। যে আবেদনটা করেছে শেখ হাসিনাকে প্রত্যার্পণ করার জন্য যে আবেদন, এটা একটি আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্য বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। জুলাই আন্দোলনে হতাহতের ঘটনায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। জনাব ওবায়দুল কাদের সহ যে 7 জন, তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে তারা যে অপরাধ করেছে সেই অপরাধের দায় তাদেরকে নিতে হবে এবং সেখানে ট্রাইব্যুনাল তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেবেন বলে আমরা প্রত্যাশা করি। এদিকে 71 মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আজাদের আপিল আদৌ গ্রহণযোগ্য কিনা তা নিয়ে শুনানি হবে আগামী 31 আগস্ট। ব্যাপারটা যেহেতু এখন অ্যাপিলেট ডিভিশনে চলে এসেছে, অ্যাপিলেট ডিভিশনে একটা দরখাস্ত করেছিলাম এই 22 অক্টোবর পর্যন্ত যে স্থগিতাদেশটা দেয়া আছে এটাকে যেন বাড়িয়ে দেওয়া হয়, এক্সটেন্ড করা হয়। জাজমেন্টের বিরুদ্ধে 30 দিন পরে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে কোনো আপিল এই পর্যন্ত গ্রহণযোগ্য হয়নি এবং আমরা বিশ্বাস করি যে এই আপিলটিও যেটা মৌলানা আবুল কালাম আজাদ ফাইল করেছেন এইটিও রক্ষণীয় নয় এবং এটাও ডিসমিস হবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধে শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে নতুন এক মামলায় 24 আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা।
চলতি অর্থ বছরে শেষ হবে 5টি স্থানীয় সরকার নির্বাচন, জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলেন, ইসির প্রস্তুতি শেষ হলে আলোচনা করে নির্বাচনের সময় নির্ধারণ করা হবে। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানি কার্যকরে অর্থ বরাদ্দ দেবে সরকার, গঠন করা হবে কমিটি। এছাড়া ব্যাটারি চালিত ই-রিকশাকে সিটি কর্পোরেশনের রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। সৌর বিদ্যুতের মাধ্যমে রিচার্জ করতে হবে, না হলে নতুন নিবন্ধন ও পুরনো নিবন্ধন নবায়ন করা হবে না বলেও জানান প্রতিমন্ত্রী। করবার জন্য সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা এবং ইউনিয়ন পরিষদের জন্য টাকা রাখা আছে এবং এই নির্বাচনগুলোতে আমরা প্রাথমিকভাবে হিসাব করেছি আমাদের প্রায় 6,000 কোটি টাকা কম বেশি প্রয়োজন হবে। নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার বিভাগ এবং অর্থ বিভাগ আমরা বসে সময়টি নির্ধারণ করব। চীনের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করার কথা জানিয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, দুই দেশের অভিজ্ঞতা ও সক্ষমতাকে একসঙ্গে কাজে লাগাতে পারলে বাংলাদেশের টেক্সটাইল খাতের রপ্তানি দ্বিগুণ করা সম্ভব। সকালে রাজধানীর জেডিপিসি মিলনায়তনে চীন বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন কনফারেন্সে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী চীনের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল ও ফ্যাশন খাতকে আরও শক্তিশালী করার প্রত্যাশা করেন। সম্মেলনে চীনে পাট রপ্তানি বাড়ানোর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। আমাদের ইনস্টিটিউটগুলিতে আমরা চাইনিজ কোলাবোরেশন গ্রো করবো ইন দ্য ফর্ম যে কিছু কিছু চাইনিজ ভিজিটিং প্রফেসর আমরা নিয়ে আসবো, ক্লাস করাবো তাদের দিয়ে। আমাদের কিছু ফ্যাকাল্টিকে আমরা চায়নার বিভিন্ন ইউনিভার্সিটিতে পাঠাবো এখনকার সময়ের সাথে আপ টু ডেট থাকার জন্য। এখনো বাংলাদেশের টেক্সটাইল থেকে বেনিফিট পাওয়ার অনেক সময় আছে এবং অনেক সুযোগও আছে। এখন আসলেই সময় এসছে ম্যানমেড ফাইবার ভ্যালু এডিশনে যাওয়ার এবং সেখান থেকে আমাদের যে 38-39 বিলিয়নের এক্সপোর্ট সেটাকে অন্তত দ্বিগুণ করার এখনো পর্যাপ্ত সুযোগ আছে। এক মাস না পেরোতেই আবারও টানা বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়ে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকা। তবে দুপুরের পর থেকে পানি নামতে শুরু করেছে। রোববার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে সকাল থেকে নগরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলি জলমগ্ন হয়ে পড়ে। কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান পানি জমে যাওয়ায় দুর্ভোগে পড়েন নগরবাসী। পানি ঢুকে পড়েছে ব্যবসা প্রতিষ্ঠান সহ দোকানপাটে। চকবাজার, বাকলিয়া, কাতালগঞ্জ, পাঁচলাইশ, আগ্রাবাদ, বাণিজ্যিক এলাকা, দক্ষিণ হালিশহর, পাঠানটুলি ও কাপাসগোলা সহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। দোকানে ভাই অনেকগুলো পানি গলছে এখানে, মানে একটু বৃষ্টি হলে পানি ঢুকে যায়। এটা হলো চকবাজারের অবস্থা। দীর্ঘদিন যাবত তো দেখতেছি আপনার খালের কাজ চলতেছে, নালার কাজ চলতেছে, মেয়রের পর মেয়র আসতেছে চট্টগ্রাম, তো আসলে কোনো কাজই হচ্ছে না মনে হচ্ছে। বাংলাদেশে আল কায়েদার অবস্থান নিয়ে জাতিসংঘের তথ্যকে আমলে নিচ্ছে না সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, সরকারের 6 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। দুপুরে সচিবালয়ে পে কমিশন নিয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠক শেষে কথা বলেন তিনি। এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে আর কি, একটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। মনু নদীর কুলাউড়া, রাজনগর ও সদর উপজেলার 72 কিলোমিটার এলাকায় নেয়া মনু নদীর প্রকল্পের 1000 কোটি টাকার কাজে ধীরগতি দেখা দিয়েছে। জমি অধিগ্রহণ সহ নানা অজুহাতে সময়ক্ষেপণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে পাউবো ও প্রশাসনের সমন্বয়হীনতায় বাড়ছে প্রকল্পের দীর্ঘসূত্রিতা, এমন অভিযোগ স্থানীয়দের। শেখ সিরাজুল ইসলাম সিরাজের পাঠানো তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট। বর্ষা এলেই যেন মনু নদী তীরবর্তী মানুষের দুঃখ বেড়ে যায়। বর্ষায় বাঁধ উপচে ভাঙনের কবলে পড়ে ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ ফসলি জমি। নদীপাড়ের মানুষের কষ্ট লাঘবে 2020 সালের জুনে 996 কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয় সরকার। প্রকল্পের অধীনে 2021 সালে 30 এপ্রিল 72টি প্যাকেজের মাধ্যমে 25টি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে। 2023 সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও 5 বছরেও আশার আলো দেখেনি মনোনদ প্রতিরক্ষা প্রকল্প। বরং জমি অধিগ্রহণ জটিলতা সহ নানা অজুহাতে প্রকল্পের মেয়াদ কয়েক দফা বাড়িয়ে 2028 সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ঠিকাদারদের গড়িমসি, জমি অধিগ্রহণের জটিলতা, পাউবো ও প্রশাসনের একে অপরকে দোষারোপের প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। পানটা ঠিক না, আর বলকও বলার না, আর 24-এ যে
বন্যা হয়েছে ভয়াবহ, মানুষ বাচ্চা কাচ্চা লিয়ে আমরা কত বিপদে আসলাম। লোড করতো সরকারে একবার করছে, এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়েছে না। ও অফিসারের কাছে গেলে অফিসারের কাছে যাওয়া লাগে, টেবিলে টেবিলে তারা গুড়া লাগে। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান অভিযোগ করছে ভূমি অধিগ্রহণ না হওয়ায় কাজে বাধা ও কয়েক দফা মেয়াদ বাড়ানো হয়েছে, এতে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জমির একবারে টাকাগুলো এখনো জনগণ পাইছে না, এ ধরনের আমাদের জমি ছাড়ছে না, ঘর বাড়িগুলাও সরাচ্ছে না ঠিক মতন, এজন্য আমাদের কাজ দীর্ঘমেয়াদী হচ্ছে। প্রকল্প বাস্তবায়নে বিলম্বের পেছনে একই সুর পানি উন্নয়ন বোর্ডেরও। 71 একর ভূমি অধিগ্রহণের মূল্য ছিল 80 কোটি টাকা। এই 80 কোটি টাকাটা আমরা ডিসি অফিসকে প্রতি সালে জানুয়ারিতে দেওয়া হয় এবং সেই জানুয়ারিতে দেওয়া হয়, প্রতি সালে জানুয়ারিতে আমরা এই ডিসি অফিসকে হস্তান্তর করা হয়। এদিকে জেলা প্রশাসক দায় দিচ্ছেন পানি উন্নয়ন বোর্ডকে। যে ভূমি অধিগ্রহণের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে এবং আমরা রাজনগরে বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের বাঁধের যে ভূমিকণ্ঠ হয়েছে সেক্ষেত্রে প্রত্যেক সংস্থা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে সেটা দখলদারি হস্তান্তর করা হয়েছে। সেক্ষেত্রে আইনি প্রসেসের মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা পেমেন্ট দিচ্ছি। পাউবো ও প্রশাসনের একে অপরকে দোষারোপ থেকে বেরিয়ে নদী পাড়ের এসব মানুষের দুঃখ লাঘবে দ্রুতই প্রকল্পের বাস্তবায়ন চান জেলাবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাগেরহাটের পর্যটন শিল্পের উন্নয়ন এবং রাজধানীর সঙ্গে মোংলা বন্দরের সড়ক যোগাযোগে প্রধান বাধা বাণীগুছি নদী। চালক ও যাত্রীদের অভিযোগ, প্রতিদিন ফেরি দিয়ে নদী পারাপারে নষ্ট হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা। সড়ক বিভাগ বলছে প্রকল্পের মেয়াদ বাড়ানোর অনুমোদন চাওয়া হয়েছে। জামাল হোসেন বাপ্পার পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বাগেরহাটের পানগুছি নদীটি পারাপারে নেই স্থায়ী কোনো সেতু, ফলে ঘাটে এসে থমকে যায় বাগেরহাট মোংলাগামী যাত্রীদের সময়ের সব সমীকরণ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা আর জীবনের ঝুঁকি নিয়েই পার হতে হচ্ছে সেতু। স্থানীয়দের অভিযোগ, সুন্দরবন সংলগ্ন জনপদের মানুষের দুর্ভোগ লাঘবে 2023 সালে একনেক সভায় পাশ হয় পানগুছি সেতু প্রকল্প। তবে প্রকল্পের মেয়াদ শেষ হলেও সেতু বাস্তবায়নে নেই কোনো দৃশ্যমান অগ্রগতি। এপারে মানুষ ওপারে যেতে হয়, আবার ওপারে মানুষ এপারে আসা দরকার, কিন্তু এইটার জন্য আমরা দুর্ভোগ পোহাইতে 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 এখন আমাদের বয়স শেষ। বহু নেতার কাছ থেকে আমরা আশ্বাস পেয়েছি যে ব্রিজ হবে, আসলে ব্রিজ হয় না। ক্রিটিক্যালি কোনো রোগী যদি থাকে তা ফেরিতে এসে আমাদের ওয়েট করতে হয়, 2-1 দিন বসে থাকা লাগে, পরের দিন যাইতে হয়। এনে আসলে একটা ব্রিজ হইলে সবার জন্য ভালো হয়। স্থানীয়রা বলছেন পানগুছি সেতু নির্মাণ হলে সহজ হবে যোগাযোগ ব্যবস্থা, গতি আসবে সুন্দরবন কেন্দ্রিক পর্যটনে। ব্রিজটা যদি ভালো করে তাহলে দেখা যায় শরণখোলা একটা পর্যটন কেন্দ্র হইতে আছে, দেশ বিদেশি পর্যটন কেন্দ্র এখানে আসবে, আমাদের এই এলাকা উন্নয়ন হবে। এদিকে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আরো 3 বছর বৃদ্ধির অনুমতি চাওয়া হয়েছে বলে জানান জেলা নির্বাহী প্রকৌশলী। যোগ্যতা সম্পন্ন ঠিকাদারদের একটা শর্ট লিস্টেড করা হয়েছে। এখন তাদের মাধ্যমে যেটা কি বলে যে আর্থিক যে অফার বা ফিনান্সিয়াল অফার তাদের কাছে প্রস্তাব করা হবে, এদের মধ্যে থেকে যে লোয়েস্ট হবে সে হয়তো কাজটা পাবে বা বাস্তবায়ন করবে। এই প্রকল্পটা ইতিমধ্যে কিছুটা হয়তো সময় অতিবাহিত হলো, যে এখন যে পর্যায়ে আছে আমরা আশা করছি যে হয়তো শীঘ্রই বাস্তব কাজ শুরু হবে। সংশোধিত প্রকল্পটি প্ল্যানিং কমিশনে অনুমোদিত হয়ে দ্রুতই পানগুছি সেতু দৃশ্যমান হবে, এমনটাই প্রত্যাশা জনসাধারণের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইলিশের ভরা মৌসুম চলছে, কিন্তু সাগরে জাল ফেলেও কাঙ্ক্ষিত সেই রূপালী ইলিশ মিলছে না জেলেদের জালে। ব্যবসায়ীরা বলছেন অবাধে রেণু ধ্বংস, জাটকা নিধনের ফলেই ইলিশের এমন আকাল। এছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ইলিশের প্রজনন কমছে বলছেন সংশ্লিষ্টরা। সাইফুর রহমান মিরনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আষাঢ় শ্রাবণ মানেই ইলিশের ভরা মৌসুম। এই সময়ে মেঘনা তেঁতুলিয়ার জলে জাল ফেললেই রূপালী ইলিশে ভরে ওঠার কথা জেলেদের নৌকা। সরগরম থাকার কথা মাছঘাট, কিন্তু এবার চিত্র অনেকটাই ভিন্ন। ভরা মৌসুমেও বরিশালের নদ নদীতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। ঘন্টার পর ঘন্টা নদীতে থেকেও ফিরতে হচ্ছে অল্প মাছ নিয়ে। জ্বালানি, শ্রমিক ও খাবারের খরচ বাদ দিয়ে গুনতে হচ্ছে লোকসান। মাছ তো আবার একটু পানি টানতে তো 2 দিন আর বাড়তে পারে, বাজার আর কমে যাবে। লোকাল নদী ধ্বংস করছে আর সমুদ্রের ট্রলিং ধ্বংস করিয়া সব শেষ। বিক্রেতা ও ব্যবসায়ীদের দাবি, চাহিদার তুলনায় মাছ কম। ইলিশের এমন আকালের জন্য রেণু, জাটকা নিধন আর ট্রলিং বোটকে দুষছেন তারা। আশায় আছেন আবারও রূপালী ইলিশে হেসে উঠবে মোকাম। এদিকে 1000 টাকার নিচে মিলছে না জাটকা ইলিশও। আকাশচুম্বী দামে হতাশ ক্রেতারা।
মাছের দাম যেটা দেখতে পাচ্ছি, এটা আমাদের কাছে প্রত্যাশা চাইতে বেশি মনে হচ্ছে, দামটা বেশি মনে হচ্ছে। বেতন ইলিশ মাছ খেলেই চলে যাবে, এটা আমরা এখন কিনতে পারি না। ইলিশ মাছ এখন শুধু দেখার জন্য। এত প্রাইসে তো আসলে কেনা সবার জন্য মুশকিল। যে পরিমাণ প্রত্যাশা করা হয় সে পরিমাণ মাছ নাই। সংশ্লিষ্টদের মতে পানি প্রবাহ কমে যাওয়া, নাব্য সংকট ও বৈশ্বিক উষ্ণতা সহ ডুবোচর ইলিশ সম্পদের উপর প্রভাব ফেলছে। আমাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে কিন্তু আমরা ইলিশ উৎপাদন বৃদ্ধি করার জন্য যে পদক্ষেপ, এটা আমাদের মৎস্য অধিদপ্তর থেকে চলমান আছে। আমরা আশা করি যে পরিবেশ এবং অন্যান্য অবস্থা যদি আমাদের অনুকূলে থাকে, আমরা একটা সময় হয়তো ইলিশ পাবো, ভালো ইলিশ আসবে। ইলিশের বংশ রক্ষায় সচেতন না হলে আগামী প্রজন্মকে কেবল ইলিশের গল্পই শোনাতে হবে, এমন আশঙ্কা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় 3 ছিনতাইকারীর মৃত্যুদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। দুপুরে আসামিদের উপস্থিতিতে বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 আসামি হলেন অনেক, আকাশ ও চান্ডি বাবু। 24 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দেন। রায়ে বাদীপক্ষের আইনজীবী সন্তুষ্টি প্রকাশ করেছেন। উল্লেখ্য, 2024 সালের 12 ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে ছিনতাইয়ের কবলে পড়ে নিহত হন। রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের স্মরণকালের সবচেয়ে বড় ড্রোন হামলার পর এবার কিয়েভকে পাল্টা জবাব দিয়েছে মস্কো। ইউক্রেনের ক্রিভি রিহ শহরে ভারতীয় ধনকুবেরের ইস্পাত কারখানায় রুশ মিসাইল হামলায় 2 জন নিহত ও 14 জন আহত হয়েছেন। এর আগে রাশিয়ায় ইউক্রেনে ছোড়া অসংখ্য ড্রোনের আঘাতে 7 জন নিহত হন। সংঘাতের এই রেশ এখন ছড়িয়ে পড়েছে ন্যাটো সদস্য দেশ রোমানিয়াতেও। লোহা গলানোর চুল্লির স্বাভাবিক আগুন মুহূর্তেই রূপ নেয় ধ্বংসযজ্ঞে যখন আকাশ চিরে আছড়ে পড়ে রুশ মিসাইল। ইউক্রেনের সবচেয়ে বড় ভারতীয় ইস্পাত কারখানায় ধ্বংসস্তূপে চাপা পড়েন কর্মরত শ্রমিকরা। ক্ষতির মুখে আংশিক বন্ধ হয়ে যায় উৎপাদন। এই হামলার ঠিক আগেই রাশিয়ার ভেতরে স্মরণকালের অন্যতম বড় ড্রোন আক্রমণ চালায় ইউক্রেন। 8 শতাধিক ড্রোনের প্রায় 600টি ছোড়া হয় রাজধানী লক্ষ্য করে, যার আঘাতে বিখ্যাত অনলাইন রিটেইলার ওয়াইল্ড বেরিজের গুদাম ভস্মীভূত হওয়ার পাশাপাশি প্রাণ হারান বেশ কয়েকজন। দুই দেশের যুদ্ধের এই উত্তাপ এখন আছড়ে পড়েছে ইউরোপেও। নেটো সদস্য দেশ রোমানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া একটি ড্রোন সম্প্রতি স্প্যানিশ যুদ্ধ বিমান দিয়ে ভূপাতিত করা হয়েছে, যা ওই অঞ্চলের নিরাপত্তা সংখ্যা বাড়াচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গেল জুনে সই হওয়া যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হচ্ছে আজ। পুরোপুরি অচলাবস্থায় আটকে আছে যুদ্ধ বন্ধের আলোচনা। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলও প্রায় বন্ধ। এরই মধ্যে নিজেদের সামরিক নীতিতেও বড় পরিবর্তন আনছে তেহরান। অপরদিকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানানোয় দক্ষিণ কোরিয়ার সাথে বার্ষিক সামরিক মহড়া কমানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাগজের চুক্তিতেই আটকে গেছে শান্তির আশা। ওয়াশিংটন ও তেহরানের মাঝে সই হওয়া সমঝোতা স্মারকের মেয়াদ শেষ। থমকে গেছে যুদ্ধ থামানোর সব আলোচনা। আত্মরক্ষার খোলস ছেড়ে এখন আক্রমণাত্মক কৌশলে ঝুঁকছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এর মাঝেই নিস্তব্ধ হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় শূন্যের কোঠায়। আন্তর্জাতিক রাজনীতির এই হিসাব নিকাশে প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রের মিত্রদের উপরও। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের অভিযানে দক্ষিণ কোরিয়া সাড়া না দেওয়ায় সিওলের সাথে নিয়মিত সামরিক মহড়া অনেকটা কমিয়ে আনার কড়া নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্ট চাইলেও এখন আর এই যুদ্ধ থেকে পিছু হটতে পারবেন না, এমনটাই বলছেন বিশ্লেষকরা। এটি কোনো সাধারণ ব্যবসায়িক চুক্তি নয় যে ট্রাম্প দেউলিয়া ঘোষণা করে অন্য কাজে মন দেবেন। তিনি চাইলেও এখন চুক্তি থেকে বেরিয়ে আসতে পারবেন না, কারণ তাতে উপসাগরীয় অঞ্চলে ইরানের পাল্টা আঘাতের ঝুঁকি থেকেই যায়। পরস্পরের প্রতি তীব্র অবিশ্বাস আর শর্তের বেড়াজালে আটকে থাকা এই ভূরাজনৈতিক সংকট সহসাই দেখছে না সমাধানের মুখ। নিবির আমিন, নিউজ 24। ইউরোপিয়ান ফুটবলের রোমাঞ্চকর মৌসুম শুরু। ইংল্যান্ডের কমিউনিটি শিল্ড ফাইনালে ম্যানচেস্টার সিটিকে 3-0 গোলে উড়িয়ে শিরোপা জিতেছে আর্সেনাল। অন্যদিকে ফরাসি সুপার কাপে শক্তিশালী পিএসজিকে 1-0 গোলে হারিয়ে ইতিহাস করেছে লেন্স। বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
কার্ডিফের প্রিন্সিপালিটি স্টেডিয়ামে ম্যাচের প্রথম বাঁশি বাজতেই ইতিহাস। খেলা শুরুর মাত্র 23 সেকেন্ডে রিকার্ডো কালাফিউরির রেকর্ড গড়া দ্রুততম গোলে এগিয়ে যায় আর্সেনাল। এরপর ম্যানচেস্টার সিটিকে কোনো সুযোগই দেয়নি মিকেল আর্তেতার শিষ্যরা। কাই হাভার্টস ও অধিনায়ক মার্টিন ওডেগার্ডের নিখুঁত ফিনিশিংয়ে 3-0 ব্যবধানের বিশাল জয় নিশ্চিত করে গ্রানাররা। গত 3 মৌসুমের রানার্স আপ হতাশাকে পেছনে ফেলে নতুন মৌসুমের প্রথম ট্রফি নিজেদের করে নিল উত্তর লন্ডনের ক্লাবটি। পেপ গার্দিওলা পরবর্তী যুগে সিটির সূচনাটা হতাশাজনক হলেও আর্সেনাল জানান দিল এক নতুন সোনালী অধ্যায়ের। অন্যদিকে আরেক নাটকীয়তার সাক্ষী ফরাসি সুপার কাপের ফাইনাল। টানা 4 বারের চ্যাম্পিয়ন ও উয়েফা সুপার কাপ জয়ী প্যারিস সেন্ট জার্মেইকে 1-0 গোলে হারিয়ে ট্রফি ছিনিয়ে নিয়েছে লেন্স। এস্তাদে বোল্লায়ের দেলেলিসে 32তম মিনিটে ফ্লোরিয়ান থাউভিনের গোলে এগিয়ে যায় লেন্স। বিরতির ঠিক আগে কিলিয়ান অ্যান্তোনিও লাল কার্ড দেখলে প্রায় 1 ঘন্টা 10 জনের দলের বিরুদ্ধে খেলার সুযোগ পায় পিএসজি। তবে অফসাইডে ফেবিয়ান রুইজের গোল বাতিল এবং ম্যাচের শেষ দিকে নুনো মেন্দেস লাল কার্ড দেখলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের পরাজয় নিশ্চিত হয়। মামুনুর রহমান, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।